নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বিগত সপ্তাহে কোনো গল্প না আনতে পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই সপ্তাহের পরিবেশনা মানবেন্দ্র পাল রচিত রহস্য কুঠির রানী। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। বড়দিনের ছুটিতে ভাইজিকে নিয়ে মধুপুর বেড়াতে যাব ঠিক করেছি। মধুপুরে কিছুদিন থেকে দেওঘর আর গিরিডি নিয়ে যাব। দেওঘরের ত্রিকুট পাহাড়, গিরিডির উশ্রী প্রপাত ডালি আজ পর্যন্ত দেখেনি। এবার কিন্তু না দেখালেই নয়। ডালির তো আর রাতে ঘুমই হয় না। কেবলই জিজ্ঞেস করে, পিসি কবে মধুপুর যাব? দিন যদি বা ঠিক হয়ে গেল, তারপর ডালি ব্যস্ত হয়ে গেল কি কি জিনিস সঙ্গে নেবে তা ঠিক করতে। হোক 10 দিনের জন্য, তবু তো বাইরে যাওয়া। যা হোক, এক শীতের বিকেলে আমরা দুজনে মধুপুরে এসে নামলাম। ভেবেই রেখেছিলাম কোনো হোটেলে একটা রুম নেব। সেই মতো টাঙ্গাওয়ালা বেশ নামকরা একটা হোটেলে নিয়ে এসে আমাদের ছেড়ে দিল। কিন্তু হায় মন্দভাগ্য, হোটেলে জায়গাই নেই। ম্যানেজার আরো সাংঘাতিক কথা শোনালেন। শুধু হোটেল কেন, এই সময় একটা খালি বাড়িও নাকি পাবো না। আমি যখন নাছোড়বান্দা, তখন তিনি চোখ ছোট ছোট করে বললেন, একটা বাড়ির সন্ধান দিতে পারি, কিন্তু টিকতে পারবেন কি? কেন, ভূতের বাড়ি নাকি? লোকে তো তাই বলে। এক রাত্রির বেশি কেউ থাকতে পারে না। ডালি ওই সময় আমার হাত চেপে দিয়ে ফিসফিস করে বললে, এই বাড়িতেই চলো পিসি, ভূত দেখা যাবে। আমি তখন ভালো মানুষের মতো ম্যানেজারকে বললাম, কি আর করা যাবে, ঠিকানাটা দিন, ভূতের বাড়িতেই কদিন খাটাই। ম্যানেজার তখন কোথায় দিয়ে কোথায় যেতে হবে বুঝিয়ে দিল। শহরের বাইরে নদীর ধারে একটা কবরখানা, তারই পাশে বিরাট একটা গম্বুজওয়ালা পুরনো দোতলা বাড়ি। সেই বাড়িতে একজন মহিলা থাকেন, তিনিই বাড়ির মালিক। তিনি যদি রাজি হন, তাহলে হয়তো একটা ঘর পেতে পারি। আমি বললাম, যা শুনছি তাতে মনে হয় না ভাড়া দেবেন। দেখুন, সে আপনার কপাল। তবে উনি অনেককেই দিয়েছেন আর কেউই এক রাত্রির বেশি টিকতে পারেনি। হ্যাঁ, পুরো ভাড়াটা অবশ্য তিনি আগাম নিয়ে থাকেন। শীতের বেলা যখন শেষ হয়ে এসেছে, টাঙাটা তখন আমাদের এক জায়গায় নামিয়ে দিল। বলল, ওদিকে নাকি আর গাড়ি চলবে না, রাস্তা খারাপ। অগত্যা দুজনে হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে পৌঁছলাম। নদীর পশ্চিম দিকে একরাশ বুনো ফুলের আড়ালে একটা পুরনো কবরখানাও আবিষ্কার করলাম। এবার বাড়িটা খুঁজতে হবে। ভাগ্য ভালো, বাড়িটাও খুঁজে পেতে অসুবিধা হলো না। অনেকগুলো সার ইউক্যালিপটাস গাছের আড়ালে বাড়িটা যেন লুকিয়ে ছিল। আমরা যখন ফটক ঠেলে বাড়ির ভেতর ঢুকলাম, তখন রীতিমতো অন্ধকার। শহরে ইলেকট্রিসিটি থাকলেও এ পল্লীতে আলো আসেনি। এখানে যে অল্প কয়েক ঘর বসতি আছে, তাদের প্রায় সবাই খ্রিস্টান। কিন্তু দেখে বোঝা যায় ওদের জীবনে জাঁকজমক বলে কিছু নেই। সারাদিন খাটাখাটনি করে তারপর সন্ধে হলেই যে যার বাড়িতে ঢুকে খিল বন্ধ করে দেয়। কারো সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই। যাই হোক, আমরা সেই বাড়ির বাইরের ঘরে ঢুকলাম। একটা অন্ধকার ঘর। আমি ডাকলাম, কেউ আছেন? সাড়া নেই। অবাক হলাম। আবার ডাকলাম, কেউ কি আছেন?
এবারও সাড়া নেই। ব্যাগ থেকে টর্চ বার করে জ্বালালাম। সামনে আরেকটা দরজা। সেই দরজা খুলে ভেতরে ঢুকলাম। এবার একটা লম্বা দালানের ওপাশে মনে হলো ওপরে ওঠার সিঁড়ি। আমরা সেই দালানে ঢুকতেই একটা মস্ত জালে ঢাকা খাঁচার মধ্যে থেকে একসঙ্গে অনেকগুলো মুরগি ভয়ে কোকড় কোকড়ে উঠল। ডালি ফিস ফিস করে বলল, এত মুরগি? বাড়িওয়ালি কি মুরগির ব্যবসা করে না খায়? আমার তখন অন্য চিন্তা। সারা দিন ট্রেন জার্নি করে আসা, এখানেও যদি একটু থাকার ব্যবস্থা না হয় তাহলে যাব কোথায়? এবারে একটু জোরে হাঁটলাম। কেউ আছেন? হঠাৎ খুব কাছ থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, বাইরের ঘরে বসুন। গলার স্বরটা কেমন একটা বিশ্রী খ্যানখ্যানে গলা। কিন্তু এপাশ ওপাশ তাকিয়েও কাউকেই দেখতে পেলাম না। যাই হোক, আমরা আবার বাইরের ঘরে এসে দাঁড়ালাম। দাঁড়িয়েই রইলাম, কেননা বসবার কোনো ব্যবস্থাই ছিল না। টর্চ ফেলে দেখলাম চারিদিকে শুধু ভাঙা দেরাজ, ভাঙা আলমারি আর কতগুলো ভাঙা চেয়ার মুখ থুবড়ে পড়ে আছে। সারা মেঝেতে পুরো ধুলোর আস্তরণ। এই ঘরে যে কেউ কোনোদিনও আসে না সেটা বুঝতেই পারলাম। এক সময় ভেতরের দরজা দিয়ে এক চিলতে খোলাটে আলো এসে পড়ল। একজন মহিলা হাতে সেকালের একটি পেটমোটা সেজবাতি নিয়ে ঘরে ঢুকলেন। তার আপাদমস্তক কালো গাউনে ঢাকা। গলার থেকে একটা লম্বা ক্রস গাউনের ওপর ঝুলছে। মুখটা অস্বাভাবিক সাদা, গালের দুটো অণু খুব উঁচু, আর সেজন্যই গালের নিচের অংশ একটু বসা। মহিলাটি বেশ লম্বা, কিন্তু কত বয়স তা ঠিক বোঝা যাচ্ছিল না। আমি তাড়াতাড়ি বললাম, আপনাকে বোধহয় একটু বিরক্ত করলাম। কি বলতে চান বলুন। দিন দশেকের জন্য একটা ঘর লাগবে আমাদের। এই শুধু দুজন, আমি আর আমার ভাইজি। এতক্ষণে ডালির দিকে উনি লক্ষ্য করলেন। তারপর সেই পেট মোটা সেজবাতিটা একটু বাড়িয়ে দিয়ে ডালিকে ভালো করে দেখলেন। আর সেই মুহূর্তে আমি ওকে ভালো করে দেখলাম, বিশেষত ওর দুটো চোখ। সেই চোখ যে কি তীক্ষ্ণ, কি জ্বলন্ত, তা না দেখলে বোঝা যায় না। তিনি সে চোখের দৃষ্টি দিয়েই ডালিকে যেন গিলে খেতে চাইছেন। আমি তাড়াতাড়ি ডালিকে আড়াল করে দাঁড়ালাম। তা শেষ পর্যন্ত আমার বাড়ি কেন? ভূত দেখতে? না না, ভূত দেখতে কেন? কোথাও বাড়ি পাচ্ছি না, তাই হোটেলের ম্যানেজার বললেন, অনেকেই তো এই বাড়িতে ভূত দেখতে আসে। আপনারাও যদি তাই আশা করে আসেন তাহলে ঠকবেন, কেননা এই বাড়িতে ভূত টিকতে পারে না। এই কথা বলেই ভদ্রমহিলা ভাড়ার টাকা গুনে নিয়ে ফিরে যাওয়ার সময় আরেকবার তার সেই তীক্ষ্ণ চোখের দৃষ্টি ডালির ওপর বুলিয়ে নিলেন। যাই হোক, দোতলার এক পাশের একটা ঘর পাওয়া গেল। অনেকগুলো জানালা, কোনো জানলাতেই গরাদ নেই। একটা জানলায় দাঁড়ালে কবরখানাটা বেশ পরিষ্কার দেখা যায়। তবে এখানে একটাই অসুবিধে, খাবার কোনো ব্যবস্থা এখানে নেই। হয় নিজে রাঁধো, নয় হোটেলে খাও। নিজে আর কে রাঁধে? সন্ধ্যের পরে হোটেলে খেয়ে বাড়িতে ফিরেই খিল লাগিয়ে শুয়ে পড়লাম। একে প্রচণ্ড শীত, তার উপরে শরীরে ক্লান্তি, তাই ঘুমিয়ে পড়তে বেশি দেরি হলো না।
একসময় ঘুম ভেঙে গেল। দরজায় কে যেন খুটখুট করে কড়া নাড়ছে। ধর্মড় করে উঠে বসলাম। ঘর অন্ধকার, কান খাড়া করে রইলাম। ভুল শুনেছি কি? না, ভুল নয়। ওই তো, ওই কে আবার আস্তে আস্তে কড়া নাড়ছে। এবার দেখি ডালিও চোখ রগড়াতে রগড়াতে উঠে বসেছে। টর্চ জ্বাললাম। আমি উঠে দরজা খুলে দিতেই কনকনে বাতাসে পর্দা তুলে গেল। অমনি সেই বিশ্রী খ্যানখ্যানে স্বর। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। দেখি কখন ভোর হয়ে গেছে। আর মিস ডোফেটার নিজেই একটা ছোট্ট ট্রেতে 2 কাপ চা আর কিছু নোনতা বিস্কুট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা তো অবাক। মিস ডোফেটার যে এইভাবে চাটা নিয়েই ভোরবেলায় আমাদের আপ্যায়ন করবে তা ভাবতেও পারিনি। চাটা আপনাদের জন্য, প্লিজ খেয়ে নিন। আমি অবশ্য সব ভাড়াটেদের এমন আপ্যায়ন করি না। থ্যাংক ইউ, আপনার এই সৌজন্য আমরা ভুলব না। ধন্যবাদ জানিয়ে মিস ডোফেটার চলে যাচ্ছিলেন। আবার ঘুরে দাঁড়ালেন, তারপর তাকালেন ডালির দিকে। আর সঙ্গে সঙ্গে দৃষ্টির পরিবর্তন ঘটল। কি হিংস্র সেই দৃষ্টি! গত রাত্রে নিশ্চয়ই কোনো কারণে আপনাদের ঘুমের ব্যাঘাত হয়নি? আরে না না, এতটুকুও হয়নি। ভূতের ভয়? আমি ভূতে বিশ্বাস করি না। মিস ডোফেটার আর দাঁড়ালেন না। হন হন করে টানা বারান্দা ধরে নিজের ঘরের দিকে চলে গেলেন। তিনটে দিনই কি করে যেন কেটে গেল। মধুপুরটা মোটামুটি দেখা হয়ে গেছে। এবার দেওঘর যাওয়ার কথা ভাবছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, ডালি যেন কেমন অন্যমনস্ক ও খিটখিটে হয়ে উঠেছে। দুপুরবেলাটা কিছুতেই আমার সাথে বেরোতে চায় না সে। বলে, ভালো লাগছে না, তুমি যাও, আমি একটু শুয়ে থাকি। একা একা বেড়াতে ভালো লাগে না, তবু বেড়াতে হয়। মনে মনে ভাবি, ডালিটার হঠাৎ হলো কি? সেদিন খাবার টেবিলে বসে ও হঠাৎ বলল, মিস ডোফেটা দিনের বেলা বাড়ি থাকেন না। তুই কি করে জানলি? সে আমি বলবো না। ওর এই আচরণে আমি একটু অবাক হলাম। সামলে নিয়ে বললাম, কোথায় যান তা জানিস? না, তা জানি না। আচ্ছা, তুই দুপুরবেলা ওদিকে যাস? ওদিকে মানে মিস ডোফেটারের ঘরের দিকে? হ্যাঁ, যাই। রোজ দুপুরে কে যেন আমায় ওই দিকে যাবার জন্য ডাকে। আমি যেন না গিয়ে পারি না। সেদিন দেখি ওদিকে জানলার নিচে এক গাদা মুরগির পালক পড়ে আছে। কে যেন গোটা মুরগিটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই কথাগুলো বলতে বলতে ওর চোখ মুখ যেন কেমন হয়ে গেল। তারপরেও বিছানায় শুয়ে পড়ল। আমি কিন্তু এবার ভীষণ ভয় পেয়ে গেলাম। কেউ ওই দিকে যাওয়ার জন্য ডাকছে। কেনই বা ডাকছে? সেই ডাকার সঙ্গে মুরগির কি সম্পর্ক? ডালি কি স্বপ্ন দেখে ভুল বকছে? ওর কি শরীর টরীর খারাপ হলো? না, ভুতুড়ে বাড়িতে কদিন থেকেও ভূত দেখার সৌভাগ্য তো হলো না। শুধু মিস ডোফেটারের আচরণগুলোই আমাকে একটু অবাক করছিল। অবশ্য তাকে সেদিন সেই সকালবেলা চা দিতে আসার সময় যা দেখেছি, তারপরে আর চোখেই দেখিনি।
না দেখলেও এইটা মনে হয়েছে যে তিনি ঠিক সাধারণ মহিলার মতন জীবনযাপন করেন না। এমনকি একদিন ডালিও গম্ভীরভাবে নতুন একটা খবর শোনালো। জানো পিসি, মিস ডোফেটা বোধ হয় কিছু খান না। তার কোনো রান্নাঘর নেই, উনুন নেই, স্টোভ নেই, কড়াই খুন্তি কিচ্ছু নেই। তুই জানলি কি করে? আরো কত কি জানতে পারবো। ওর এই ধরনের কথায় আমার কেমন গা ছমছম করে। এইসব কথা বলবার সময় ও কিরকম অস্বাভাবিক হয়ে যায়। এমন গম্ভীর চালে কথা বলে যেন কোনো বয়স্ক লোক কথা বলছে। এবার এখান থেকেই পাত্তারি গোটাবো ভাবছি, আর ঠিক সেই রাত্রিরেই একটা ঘটনা ঘটল। রাত তখন কত জানি না, শীতের রাত, পাহাড়ের শীত, সব জানলা বন্ধ, মাথা পর্যন্ত লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলাম। মাথার কাছে সবসময় থাকে দুটো টর্চ আর দুটো বড় ছুরি। কি জানি কখন কি দরকার হয়। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। উঠেই দেখি ডালি নেই, দরজা খোলা। আমি চমকে উঠলাম। ডালি কোথায় গেল? ও তো রাত্রিরে বড় একটা ওঠে না। যদি বা ওঠে আমায় ডাকে, তাহলে? এক লাফে বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। সেই টানা বারান্দার ওপারে মিস ডোফেডারের ঘরের দিকে চোখ পড়তেই দেখলাম ওই ঘর থেকে আগুনের মতো দাউ দাউ করে কি যেন একবার করে জ্বলছে আর একবার নিভছে। সঙ্গে সঙ্গে আগুনের রঙও বদলাচ্ছে, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ। আমার মনে হলো গভীর রাতে এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক দেখছি। আর ঠিক সেই মুহূর্তে সেই জাদুপুরীর আলোয় দেখলাম ডালি বারান্দার দেওয়াল ধরে ধরে ঠিক ওই দিকেই এগোচ্ছে। ডালিকে চেঁচিয়ে ডাকতে সাহস হলো না। ওর সামনে ছুটতে গিয়ে ওর হাতটা চেপে ধরলাম। আমাকে দেখে ডালির সে কি রাগ! জোর করে হাত ছাড়িয়ে সে ওই আগুনের দিকে যাবেই। আমিও আমার সমস্ত শক্তি দিয়ে ওকে পাজাকোলা করে তুলে ওকে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। ওকে বিছানায় শুইয়ে দেওয়া মাত্রই কেমন যেন নেতিয়ে পড়ল। আমি ওর মুখের দিকে ঝুঁকে পড়ে লক্ষ্য করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 2:30। হঠাৎ ডালি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতে লাগলো। আমায় ছেড়ে দাও, ও যে আমায় ডাকছে, আমায় ছেড়ে দাও। ও আমায় আজ কবরখানায় নিয়ে যাবে বলেছিল। ওই যে ও দাঁড়িয়ে আছে। তুমি আমায় যেতে দিচ্ছ না বলে ও রাগ করছে। ও বলছে আমাকেও দরকার, ও আমাকে এখানে রেখে দেবে বছরের পর বছর। আমাকেও দরকার। ও দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। একটু থেমেই ডালি লাফিয়ে উঠল। ও বড় রেগে গেছে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওই যে ও কবরখানার দিকে যাচ্ছে। আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। এই বলতে বলতে ডালি এক লাফে বিছানা ছেড়ে উঠে এক টানে জানলা খুলে ঝুঁকে পড়ল, ঠিক যেন লাফিয়ে পড়বে। আমিও শীতের কনকনে বাতাস উপেক্ষা করে জানালার কাছে এগিয়ে গিয়ে ডালিকে জড়িয়ে ধরলাম। আর সঙ্গে সঙ্গে ভয়ে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম কালো গাউন ঢাকা একটা চলমান মূর্তি কবরখানার মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে ঠিক করলাম আজ না হলেও কাল মধুপুর ছাড়বই। আর এই যতটুকু সময় এ বাড়িতে আছি কিছুতেই ডালিকে কাছছাড়া করব না।
কেননা যে কোনো কারণেই হোক আমার মনে হয়েছে ডালির জীবন বিপন্ন, আর ওই মিস ডোফেটার মানুষটি কিছুতেই স্বাভাবিক মানুষ হতে পারে না। ওর অন্য কিছু একটা মতলব আছেই। তাই সারাদিন ডালিকে চোখে চোখে রাখলাম। আজ ওকে বড় বেশি ক্লান্ত লাগছে, কিছুতেই বিছানা ছেড়ে উঠছে না। দুপুরে খাওয়ার পরে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, হঠাৎ দেখলাম হোল্ডারের স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে। এটাকে এক্ষুনি মুচিকে দিয়ে সারিয়ে নিতে হবে, কিন্তু ডালিকে ফেলে যায় কি করে? না, এ বাড়িতে তো আর কাউকে পাওয়া যাবে না যে তাকে দিয়ে স্ট্র্যাপটা ঠিক করিয়ে আনাবো। ভেবে লাভ নেই, অন্তত কিছুক্ষণের জন্য আমাকে যেতেই হবে। তাই আর দেরি করলাম না। দেখলাম ডালি বেশ ঘুমোচ্ছে। হোল্ডারটা নিয়ে তক্ষুনি বেরিয়ে পড়লাম। তারপর থেকে প্রতি মুহূর্তে বুকের মধ্যে ধুকপুকুনি, কেবলই ভয় করছে। এতক্ষণে বুঝি ডালির কিছু একটা হয়ে গেল। কোনো রকমের স্ট্র্যাপটা সারিয়ে বাড়ি ফিরলাম। মুরগিগুলো আজ হঠাৎ একসঙ্গে ডেকে উঠল। বাড়ি ঢুকতেই চমকে গেলাম। ডালি কই? ডালি তো নেই। ডালি, ডালি! কোনো সাড়া নেই। কি হলো? গেল কোথায়? আমি আবার ডাকলাম, ডালি, ও ডালি! না, এবার তো কোনো সাড়া পেলাম না। এই ভয়টাই আমি করছিলাম। কে জানে এর মধ্যে ডালির কি অবস্থা হয়েছে। আমি তক্ষুনি ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালাম। তারপর ছুটতে লাগলাম মিস ডোফেটারের ঘরের দিকে। এই দিকটায় আমি কখনো আসিনি। সার সার তালাবন্ধ অনেকগুলো ঘর, কোনো জনমানবের সাড়া নেই। আমি কেবলই মোড় বাঁকতে বাঁকতে বারান্দা দিয়ে চলেছি। বারান্দাটা যেন সাপের গতির মতো এঁকে বেঁকে গেছে। হঠাৎ থামতে হলো। এই যে সিঁড়ি দেখছি, বাইরে যেন সন্ধে নেমে এসেছে। বাড়ির মধ্যে অন্ধকার, আর সিঁড়ির মুখটায় যেন... না, ভাববার সময় তখন আমার নেই। আমি সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নামছি। এ যেন পাতালপুরীর পথে পা বাড়িয়েছি। সিঁড়িগুলো এত সরু আর এত অন্ধকার যে প্রতি মুহূর্তে ভয় হচ্ছে যে এই বুঝি পা পিছলে পড়ে গেলাম। আর পড়ে গেলে যে কোথায় তলিয়ে যাব তা জানি না। তাছাড়া যতই নামছি তত যেন ঠান্ডা বাড়ছে। মনে হচ্ছে যেন বরফের দেশে চলেছি। এক সময় সিঁড়ি ফুরিয়ে গেল। এ কি? এই যে নরম মাটি, কাদা, পিছল। অবাক হয়ে ভাববার সময় পর্যন্ত নেই। ডালিকে খুঁজে বের করতেই হবে। আমি শ্যাওলা ভরা দেওয়াল ধরে ধরে এগিয়ে চললাম। কিছুক্ষণ যাওয়ার পর আমি এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লাম। কিসের যেন দুমদুম শব্দ হচ্ছে। কে যেন একটা বন্ধ দরজা ঠেলছে আর চিৎকার করে বলছে, এই যে আমি এসেছি, আমি এসেছি, দরজা খোলো, আমি এসেছি। এই যে আর কেউ না, আমার ডালি। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ডালির দিকে। গিয়েই আমি ডালিকে জড়িয়ে ধরলাম। আরো অচৈতন্য হয়ে লুটিয়ে পড়লো আমার কোলে। আর সেই মুহূর্তেই জানলা দিয়ে ঘরের মধ্যে যে দৃশ্যটি আমার চোখে পড়ল তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেই পাতালপুরীর অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে একটা খাটিয়ার ওপর সাদা চাদর ঢাকা,
ওই তো, দূর থেকে মৃতদেহ বলেই তো মনে হচ্ছে। হঠাৎ হঠাৎ সেই মৃতদেহটা নড়ে উঠল। তারপর 2 হাত মাথার দিকে বাড়িয়ে আঙুলগুলো ছড়িয়ে সেই দেহটা কবরের ভেতর থেকে যেমন প্রেতাত্মার উত্থান হয়, ঠিক তেমন ভাবেই সোজা উঠে বসল, চাদর খসে পড়ল। মিস ডোভেটার। সেই দৃশ্য আর দেখতে পারলাম না। তারপর কি করে ডালিকে 2 হাতে চেপে ধরে সেই অন্ধকার সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি তা বলতে পারবো না। তারপর ওই অবস্থায় ডালিকে কোলের মধ্যে নিয়ে ঘরের ভেতর থেকে ব্যাগটা তুলে বাড়ির বাইরে বেরিয়ে সোজা রাস্তা ধরে ছুটে চললাম। হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে মিস ডোভেটারের ঘরের দিকে চেয়ে দেখি জানালার সামনে কালো গাউন পরা একটি মূর্তি কি যেন লক্ষ্য করছে। আর এক মুহূর্ত নষ্ট করবার সময় নেই। আমি প্রাণপণে স্টেশনের দিকে ছুটতে লাগলাম। শুনলেন মানবেন্দ্র পাল রচিত রহস্য কুঠির রানী। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।